হ্যালো ক্লাস 7। আমরা আজকে সময় ও গতি 70 পাতা সময় ও গতি বিজ্ঞানের পরিবেশ ও বিজ্ঞান এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স বইয়ের এই অংশটা নিয়ে আলোচনা করব। প্রথমে গতির ধারণাটা বলা যাক। কনসেপ্ট অফ মোশন. Some motions are described here. Rectilinear motion, motion in a circular path. রেক্টিলিনিয়ার কথাটা তোমরা আগে শুনেছ, যে আলো সরল রৈখিক পথে যায়। তো সরল রৈখিক কথাটার ইংরেজি হলো রেক্টিলিনিয়ার। মোশন ইন এ সার্কুলার পাথ মানে বৃত্তাকার পথে গতি। রোটেশনাল মোশন মানে ঘূর্ণন গতি। কম্বিনেশন অফ রোটেশনাল মোশন অ্যান্ড রেক্টিলিনিয়ার মোশন। আবার এই সরল রৈখিক এবং ঘূর্ণন গতির মিশ্রণ। অ্যান্ড কার্ভিলিনিয়ার মোশন মানে বক্রগতি, বক্রপথে গতি। সাম এক্সাম্পলস আর গিভেন বিলো in the yellow column. Examples of different types of motion. The motion of the pencil tip while drawing a straight line with a ruler. একটা রুলার নিয়ে তার ধার বরাবর যখন তুমি পেন্সিল দিয়ে সোজা দাগ কাটো, সেই সময় যে পেন্সিলের শীষটা, তার যে গতিটা। Type of the motion, one is done for you. Type of the motion is rectilinear motion. Okay. Next, second, motion of the tips of clock hand. ক্লক হ্যান্ড, ঘড়ির কাঁটাগুলোকে ক্লক হ্যান্ড বলা হয়। তার যে অগ্রভাগের গতিটা। মোশন অফ এ স্টোন হুইচ ইজ থ্রোন অ্যাওয়ে ফ্রম দি রুফ। ছাদ থেকে একটা পাথর ছোঁড়া হলো, সেটা কোন পথ দিয়ে যাবে এবং শেষ পর্যন্ত মাটিতে আবার এসে নামবে। মোশন অফ মেরি গো রাউন্ড মানে নাগরদোলায় চেপেছো তোমরা, যে সেই অনেক উঁচু পর্যন্ত ঘুরে গোল হয়ে ঘুরছে। আমাদের স্কুলেও একটা আছে, আমাদের যে চিলড্রেন পার্কে আছে, 4-5টা চেয়ারে ছেলেরা বসে থাকে এবং তারপরে ওটা ঘুরিয়ে দেয় একজন। মোশন অফ এ স্পিনিং টপ এট ফিক্সড পয়েন্ট। যে লাট্টু সুতো জড়িয়ে যখন ছেড়ে দেওয়া হয়, তখন সেটা গোল হয়ে ঘোরে, এক জায়গায় দাঁড়িয়ে থেকে পাক খায়, তার গতি। মোশন অফ এ ক্লকস পেন্ডুলাম, অনেক ঘড়িতে দেখবে ঢং ঢং করে বাজছে এবং সেই গোল ঘড়িটার নিচে একটা পেন্ডুলাম আছে, দুলছে, সে কন্টিনিউয়াস দোলন তার চলছে। মোশন অফ এ কার অ্যালং এ স্ট্রেট রোড, সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি। মোশন অফ এ সাইকেল অ্যালং এ স্ট্রেট লাইন, সরলরেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি। মোশন অফ এ স্ক্রু ড্রাইভার, বাড়িতে তোমাদের স্ক্রু ড্রাইভার থাকে, অনেক সময় স্ক্রু লাগানোর জন্য, খোলার জন্য ব্যবহার হয়, তার যে গতি। অ্যান্ড মোশন অফ এন ইলেকট্রিক ফ্যানস ব্লেড, বৈদ্যুতিক পাখার গতি। তাহলে এগুলো কোন ধরনের গতি হতে পারে একটু ভাবা যাক, দু একটা অন্তত ভাবা যাক। বাকিটা তোমরা আজকে ভেবে রাখবে, নেক্সট ডে আমি বলে দেবো। মোশন অফ দ্য টিপস অফ ক্লক হ্যান্ড,
ক্লক হ্যান্ডটা কী করছে, তার টিপটা বৃত্তাকারে ঘুরছে, সার্কুলার পাথ অবলম্বন করে ঘুরছে। নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোন হোয়াট টাইপ অফ motion it will be. There are 5 types of motion mentioned in your book. And motion of a stone which is thrown away from the roof. ছাদ থেকে ঢিল ছুড়লে, একটা পাথর ছুঁড়ে দিলে, সেটা কী হবে, সেটা খানিকটা ফোর্সে সোজা গেলেও তারপরে সে একটা বক্রপথে নেমে মাটিতে পড়বে। বলেই দিলাম বোধহয় যে কার্ভিলিনিয়ার মোশন, খানিকটা সে লিনিয়ার যাবে, খানিকটা সে কার্ভড হয়ে আসবে, দিয়ে মাটিতে পড়বে। মোশন অফ মেরি গো রাউন্ড, এই যে রোটেশন হচ্ছে মেরি গো রাউন্ডটা। মোশন অফ এ স্পিনিং টপ, মানে ঘুরন্ত যে পাক খেতে থাকা যে লাটিম, তার যে মোশন একটা ফিক্সড পয়েন্ট, এক জায়গায় ফিক্সড থেকে। নাও টু have the answers of this part, we may go through the next part of the book, next part of the chapter. Then it will be clear to all of us what type of motion the examples could be. An ant is moving from A to B. Its position, there is a leaf drawn, and the first position is A, where there is a figure of an ant, and there is a straight line drawn here, and at the end of the line there is B point. The ant is moving from A to B along the border of the leaf shown in the figure. Draw the path of common motion of the ant in your exercise book. Mind it, the ant is moving along the border of the leaf. পাতার যে কিনারা বরাবর সে যাচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, এবং একটা there is an arrow drawn so that you can understand the path of its motion. Draw the path of the motion of the ant if it moves along the axis of the leaf. এই পাতার অক্ষ বরাবর যদিও হেঁটে যেত, তাহলে কেমন ছবিটা হতো, তাহলে A to B, এ থেকে বি এর দিকে একটা অ্যারো হতো, অ্যারোর মুখটা বি এর দিকে থাকতো। Now answer the question from your diagram. Has the direction of the motion of the ant remained the same in the first case during its journey from A to B? The ant, while moving from A to B, you see in the figure drawn, the ant while moving from point A to point B along the border of the leaf is always changing the direction. Always changing the direction. But in the second case, when it moves along the rectilinear path from A to B, that means along the axis of the leaf, it moves from point A to point B but does not change its direction. It moves along the same direction.
But while moving from A to B along the border of the leaf, it is going to point B, but it has to change its direction every moment because the path is carved. Try to find out some other examples of motion in which a distance can be covered along various routes. Write each example in your exercise book and try to draw the routes. The total path traversed by the ant in moving from A to B is known as the distance covered by the ant. Though the ant does not move along a straight line here, the total distance gives some idea about the journey. The straight line AB from A to B is the displacement of the ant. When it moves along the border of the leaf from point A to point B, the distance it traverses is equal to the length of AB. It is following a curved line. It is moving along a curved line that is the border of the leaf. And actually, if that curved, if you put a very fine thread along the border of the leaf and then straighten it and then measure its length, and in second case, if you measure the length of AB, you will find the length of the thread is greater than the length of AB. Still, the displacement of the ant is from A to B along the rectilinear path. ও ঘুরে ঘুরে গেছে ঠিকই, কিন্তু ওর মোট সরণ হয়েছে, ও মোট সরেছে কতটা রাস্তা এ থেকে বি পর্যন্ত স্ট্রেট লাইনে যতটা গেছে ততটা। তুমি যদি সুতো বসিয়ে ওই বক্রতাটাকে মাপো পাতার, দিয়ে সেই সুতোটাকে সোজা করে যদি সেই সুতোটার লেংথটা মাপো এবং ওই এবি লাইনটার লেংথ মাপো, দেখো সুতোটার লেংথই বেশি। তার মানে ও পথ হেঁটেছে প্রচুর, কিন্তু ওর সরণ হয়েছে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত। দ্যাট ইজ ইটস ডিসপ্লেসমেন্ট। Here the measure of distance and the displacement are different. তাহলে distance traversed by the ant is along the curved line, যেটা সুতোর দৈর্ঘ্য, যদি ওই কার্ভ লাইন বরাবর তুমি একটা সুতো বসিয়ে তার দৈর্ঘ্য নির্ণয় করো, সেইটা হলো ও অতটা রাস্তা গেছে, কিন্তু ওর সরণ হয়েছে কিন্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ ওই স্ট্রেট লাইনটার যতটা। তাহলে ডিসপ্লেসমেন্ট আর ডিসপ্লেসমেন্ট মানে কি বলবো, মানে তার অতিক্রান্ত দূরত্ব, কতটা রাস্তা হাঁটলো, তার সরণ হলো কতটা এ থেকে বি পর্যন্ত সরলরেখা বরাবর। তার মানে অতিক্রান্ত দূরত্ব আর সরণের মাপ আলাদা। এই ডিসপ্লেসমেন্ট যেটা মানে সরণ, আর ডিস্টেন্স কাভার্ড মানে অতিক্রান্ত দূরত্ব, দিস টু আর ডিফারেন্ট থিংস। হিয়ার দি মেজার অফ ডিস্টেন্স অ্যান্ড দি ডিসপ্লেসমেন্ট আর ডিফারেন্ট। এবার নতুন জিনিস শিখলাম আমরা। In the second case, the ant went directly from A to B. Here the rectilinear distance taking the direction of motion into account is known as displacement.
কিন্তু এ থেকে বি পয়েন্টে সরলরেখা বরাবর গেলে ওটা তার ডিসপ্লেসমেন্ট, ওটাই তার ডিস্টেন্স কাভার্ড। In this case, the distance and the displacement are equal, as the ant really moves along a straight line. So in a motion, তাই গতিশীল কোনো একটা গতির ক্ষেত্রে the distance traversed and the displacement may or may not be the same. এক সময় এ থেকে বি স্ট্রেট লাইনে রেক্টিলিনিয়ার পথে গেলে দুটোই এক, কিন্তু সে যাচ্ছে যখন কার্ভড পাথে along the border of the leaf, but his displacement is from A point to B point, তার মানে তখন ওই দুটোর মান আলাদা। তার মানে দুটোর মান এক হতে পারে, আলাদা হতে পারে। ইন এ মোশন দ্য ডিস্টেন্স ট্র্যাভার্সড মানে যে দূরত্ব অতিক্রান্ত হলো, অতিক্রম করলো, অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট আর যে সরণ হলো, যতটা সরণ হলো, প্রথম পজিশন থেকে শেষ পজিশনের মধ্যকার সরলরৈখিক দূরত্বকেই বলা হবে সরণ। May or these two measurements may or may not be the same. The displacement is always along a straight line. সরণ পরিমাপ করা হবে কিসে? সরলরৈখিক পথে। And we describe the motion by stating the direction in both the cases stated above. When the ant is moving from A to B along the border of the leaf, it is moving along a curved path, so it has a tendency to move in different direction at different instants. I told you that it is changing its direction at different times. To find its displacement, we have to draw a straight line. When it goes from P, you look at the picture at page 71, you look at the figure, middle figure. When it goes from P to A, when it goes to P from A, it starts from A and goes to P point. We draw the straight line AP to find its displacement while setting off from A to traverse towards P. Again, while traversing from P in a curved path towards Q point, a straight line PQ is drawn to indicate displacement. Hence, during the motion along a curved path, you can say the direction of motion at any instant. But unless you know the end point, you cannot tell the actual direction of the motion. But when you know the end point is B, you can say the journey is from A to B. Thus, only when you know the displacement, you can say the proper direction of the motion. The marking in the figure, middle figure, that is drawn, the leaf is drawn in green. The marking in the figure indicates the displacement AB is from A to B. Similarly, displacement AP is from A to P, PQ is from P to Q, and so on. There are so many points. So if a particle goes from look at the next figure. If a particle goes from M to N along the curved path, a bow-like appearance of the path is drawn in the box, and the particle moves from M to N along the curved path. Then we can measure two types of distances. One is the length of the original curved path along which the particle moves. Another is the distance from M to N along the straight line, although the body did not move along it. The length of the straight line is the measurement of displacement in that case. To tell you, to discuss it in a more easy way, we can assume that this curved path
is a road and a motorcyclist is moving from M point to N point through this road, through this carved road, and in his mile meter, how much distance the motorbike traversed will be recorded. Suppose it is 1.5 kilometer through this carved path. If the mile meter is put on 0 and if it ends in 1.5, then the total distance covered by it is 1.5 kilometers. But the displacement, the biker started from M point and ended at N point. So the distance, the rectilinear distance between M and N will be considered as the displacement, and the carved path will be considered as the distance traversed. So these two measurements are different. M and N, M to N distance, that will be smaller than 1.5 kilometers. বোধহয় একটু সহজ হলো যে এই বক্রপথটা যদি একটা রাস্তা হয়, এই রাস্তা দিয়ে যদি একজন বাইক আরোহী যদি মোটরসাইকেল নিয়ে যায় এবং তার মোটরসাইকেলের মাইল মিটারটাকে 0-তে সেট করে দেয়, দিয়ে স্টার্ট করে, দিয়ে অতটা রাস্তা যাওয়ার পরে এন পয়েন্ট এসে সে থামলো এবং মনে করো যে সে 1.5 কিলোমিটার রাস্তা গেল, তার মাইল মিটারে রিডিং দেবে 1.5 কিলোমিটার, ঠিক আছে? কিন্তু সে তো শুরু করেছিল এম পয়েন্টে এবং শেষ করলো এন পয়েন্টে, তাহলে তার সরণ হলো কতটা? না, এম থেকে এন পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব, ওইটাই তার সরণ। কিন্তু তার সে কতটা পথ অতিক্রম করলো, অতিক্রান্ত দূরত্ব কিন্তু তার চেয়ে বেশি, 1.5 কিলোমিটার, আর এম থেকে এনের দূরত্ব দেখা যাবে তার চেয়ে কম। বোঝা গেল? দেন তাহলে সরণ আর দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। তফাৎ নাও থাকতে পারে। যদি ওই এম থেকে এন পথেই যদি ও মোটরসাইকেলে যেত, তাহলে দুটোই এক হতো। এম থেকে স্টার্ট করলো সরলরৈখিক পথে, রেক্টিলিনিয়ার পথে এন পয়েন্টে পৌঁছালো ওই মোটরসাইকেল আরোহী, তাহলে দুটো একই হতো। Now come to the next point: speed, velocity and acceleration. It takes some time to cover a distance. দূরত্ব অতিক্রম করতে তো সময় লাগে। টাইম ক্যান বি মেজার্ড বাই ইউজিং এ ক্লক। হোয়াট ডাজ ডিস্টেন্স এক্স্যাক্টলি মিন? ডিস্টেন্স বলতে কী বোঝায়? ইট ইজ দি মেজার অফ দি কার্ভ জয়েনিং এ অ্যান্ড পি। মাঝের ছবিটায়, or the measure of the straight line segment AP. Similarly, what does the distance AB mean? It is the distance traversed along the border of the leaf or along the straight line AB. দুটোই হতে পারে। If we measure the exact length of the curved path, we call it the distance traversed. এই একই কথাই আলোচনা হচ্ছে। এই বক্রপথটাকে টোটাল মাপলে যে পথটা এলো সেটাই হচ্ছে যে পথটা অতিক্রান্ত হলো, অতিক্রান্ত দূরত্ব। অ্যান্ড ইফ উই মেজার দি ডিস্টেন্স অ্যালং এ স্ট্রেট লাইন, উই কল ইট দি ডিসপ্লেসমেন্ট। আর সরণ কোনটা? না, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত সরলরৈখিক পথটা। Now, if we want to know how distance covered changes with time, we can calculate it in two ways. সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে অতিক্রান্ত দূরত্বটা পরিবর্তিত হয়, এটা দুভাবে ক্যালকুলেট করা যাবে, গণনা করা যাবে। We can measure the change of distance with respect to time. সময়ের পরিপ্রেক্ষিতে দূরত্বের পরিবর্তন।
or we can measure how the displacement changes with the time, অথবা অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন। The two calculations may not be the same, এই দুটো ক্যালকুলেশন এক নাও হতে পারে। An example, আমি so that you can understand it very clearly, so that you don't feel any difficulty in understanding this basic matter, I want to tell you the text in English as well as in Bengali. Two columns are there and the words are printed in red. Length of the path from A to P, you look at the figure from A to P. Length of the path in centimeter, you are measuring it in centimeter. From A to P, 5 centimeter. A to Q, 10 centimeter. And A to R point, 15 centimeter. Displacement, length of the path is measured 5, 10 and 15 centimeters. And displacement AP equal to 2. AQ equal to 3. And AR equal to 4. How do you measure it? A to P বলছি 5 সেন্টিমিটার লেংথ অফ দি পাথ, কিন্তু তার ডিসপ্লেসমেন্ট বলছি এ টু পি কত 2 সেন্টিমিটার। কেন এটা হচ্ছে না, এ টু পি তুমি পাতার কিনারাটা দেখো যে ওটা ঢেউ খেলানো কিনারা, সুতরাং এ টু পি প্রকৃত সে দূরত্ব অতিক্রম করেছে 5 সেন্টিমিটার, কিন্তু তার সরণ হয়েছে এ পয়েন্ট থেকে পি পয়েন্ট সরলরৈখিক দূরত্ব। সবসময় সরলরৈখিক দূরত্বে সরণ মাপতে গেলে সেটা কমই হবে, আমরা আগে দেখেছি। ঠিক এই জিনিসটা আগের পাতায় তুমি ছবিতে উল্টো রকমের দেখেছো, একটা ওরকম কার্ভ আর তার নিচে ওরকম একটা সরলরেখা। তাহলে সেই কারণে ডিসপ্লেসমেন্টটা 2 হচ্ছে। এ টু কিউ যদি 10 হয়, সাপোজ ওই কার্ভ পথে যে কিন্তু সে ওই এ টু কিউ যে সরলরৈখিক দূরত্ব সেটা 3 সেন্টিমিটার রয়েছে সাপোজ, তেমনি করেই লেংথ অফ দি পাথ সবসময় বেশি হবে, ডিসপ্লেসমেন্ট কিন্তু সেটা যদি সেটা সরলরৈখিক পথে লেংথ অফ দি পাথ হয় তাহলে একই হবে, আর নইলে ডিসপ্লেসমেন্ট কিন্তু কম হবে। তাহলে এরপরে টাইম রিকোয়ার্ড, সাপোজ প্রথম ক্ষেত্রে টাইম লেগেছে 5 সেকেন্ড, in the second case it is 10 seconds, and in the third one it is 15 seconds. If one wants to know the distance the ant has travelled in 1 second, then one may get two answers. One answer is the actual distance travelled and the other is the displacement, although we are considering the motion of the same ant. Now come to the next point. The ant goes 5 centimeter in 5 seconds. You look at the box A to P 5 centimeters and length of the path, and it is covered in 5 seconds. Time required 5 seconds. So it traversed a distance of 5 centimeter in 5 seconds. That means the real distance of the ant goes in 1 second is 5 centimeter by 5 equal to 1 centimeter. 5 by 5 centimeter means 1 centimeter. 5 সেন্টিমিটার যাচ্ছে 5 সেকেন্ডে, তাহলে 5 সেকেন্ডে যায় 5 সেন্টিমিটার, 1 সেকেন্ডে যায় কত সেন্টিমিটার, 5 বাই 5 সমান 1 সেন্টিমিটার। And the ant has a displacement of 2 centimeter in 5 সেকেন্ড। মাঝের কলমটা দেখো, ডিসপ্লেসমেন্ট হয়েছে 2 সেন্টিমিটার এপি, সেই সময়টা কতক্ষণে গেছে 5 সেকেন্ডে, তাহলে 2 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 সেকেন্ডে। ঘুরিয়ে বলি যে 5 সেকেন্ডে গেছে 2 সেন্টিমিটার।
তাহলে 1 সেকেন্ডে গেছে 2/5 সেন্টিমিটার, মানে 0.4 সেন্টিমিটার। দ্য ফার্স্ট কোয়ান্টিটি ক্যালকুলেটেড ইজ নোন অ্যাজ অ্যাভারেজ স্পিড। প্রথমে যেটা আমরা হিসেব করলাম এটা হচ্ছে গড় দ্রুতি। অ্যান্ড দি সেকেন্ড কোয়ান্টিটি ক্যালকুলেটেড ইজ কল্ড অ্যাভারেজ ভেলোসিটি। আর দ্বিতীয়টা যেটা সেটাকে বলবো গড় বেগ। উই কল ইট অ্যাভারেজ, এটাকে গড় বলছি বিকজ উই ডু নট কনসিডার এনি পার্টিকুলার ইনস্ট্যান্ট। কারণ আমরা গড় বলছি কেন না, সময়ের একটা ব্যবধানে এই হিসেবটা করছি। উই ক্যালকুলেট ইট ওভার এ স্প্যান অফ টাইম। হ্যাজ দি অ্যান্ট মুভড ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল টাইম, or has it moved unequal distances in the successive seconds? 5 সেকেন্ডের মধ্যে প্রতি 1 সেকেন্ডে পিঁমড়েটা কি সমান দূরত্ব গেছে, নাকি প্রথম 1 সেকেন্ডে যতটা গেছে পরের 1 সেকেন্ডে তার চেয়ে বেশি গেছে, তারপরে 1 সেকেন্ডে আরও একটু কম গেছে, এরকম বিভিন্ন 1 সেকেন্ডে আলাদা আলাদা দূরত্ব গেছে? তাহলে আমরা গড় বলছি মানে ওপরে যে অঙ্কটা করা হলো সেই হিসেবটাই বেরিয়েছে যে প্রতি 1 সেকেন্ডে তার সরণ হয়েছে 0.4 সেন্টিমিটার, আর প্রতি ওই 5 সেকেন্ডের ভেতরের 5 সেকেন্ডের মধ্যে, আর সব 1 সেকেন্ডের জন্য ওই সরণটা একই। প্রকৃত দূরত্বের বেলাতেও ঘটবে তাই, প্রতি 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার প্রথমের অঙ্কটা। এটা সার্বিক হিসেব হলো, কিন্তু এর ভেতরে আসল খুঁটিনাটি জানতে পারলাম না, তাহলে সেই জন্য এটাকে বলবো গড় হিসেব। ফ্রম দি ক্যালকুলেশন উই গেট অনলি ওয়ান রেজাল্ট, দ্যাট ইজ দ্যাট in each second its displacement is 0.4 centimeter. Calculation of this sort, এই ধরনের ক্যালকুলেশন assumes ধরে নেয় that this is so for each second over a span of 5 seconds. 5 সেকেন্ড ধরে এরকমটাই হয়েছে। This motion of average applies also to the actual distance covered by the ant. যে প্রকৃত দূরত্ব অতিক্রম করছে সেক্ষেত্রেও এই ধরনের ক্যালকুলেশন করা হয়। সো উই ডোন্ট নো দ্য ডিটেলস অফ দি মোশন। তুমি যখন একটা বাসে যাচ্ছ, ধরো বর্ধমান থেকে তুমি বর্ধমানের যে বাস স্ট্যান্ডটা আছে আলিশা বাস স্ট্যান্ড থেকে তুমি একটা টাউন সার্ভিস বাসে চেপেছো, টাইমটা দেখে নিয়েছো 10টা বেজে 10 সেকেন্ড, 10টা বেজে 10 মিনিট তুমি দেখে নিয়েছো। তুমি জানো যে এইখান থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, তো ওই 4 কিলোমিটার পৌঁছাতে তার সময় নিয়ে নিল 15 মিনিট, অর্থাৎ 10:25 সে পৌঁছালো। তুমি কি বলছো যে বলতে পারো যে ওই বাসটা সমান গতিতে গেছে, ও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেমেছে, থামার পরে যখন সে স্টার্ট করছে তখন তার গতিটা কম ছিল, তারপরে সে গতিটা বাড়িয়েছে, আবার যেখানে থামছে আস্তে আস্তে গতিটাকে কমিয়ে সে আবার থামছে, তাহলে তার গতির ভিন্নতা আছে, সব সময় একই রকমের সে বেগে যাচ্ছে না। তাহলে তোমাকে একটা গড় হিসেব করতে হবে যে তোমার ওই 15 মিনিটে, মানে 10:10 তুমি স্টার্ট করেছিলে, 10:25 পৌঁছেছো, তাহলে 15 মিনিটে তুমি গেছো 4 কিলোমিটার, তাহলে 1 মিনিটে তুমি গেছো কত, তাহলে 4-এর 15 কিলোমিটার। এরপরে ওটা তুমি ঘন্টায় প্রকাশ করতে পারো, 60 মিনিটে কত গেছো, তারপরে গড় বেগ কত ছিল বাসটার ওইটা থেকে বলা যাবে। কিন্তু ঘটনা হলো যে সবসময় একই বেগেতে চলেনি বাসটা, সেই জন্য গড় কথাটা ব্যবহার করছি আমরা। এটা উই অনলি নো অ্যান অ্যাভারেজ ভ্যালু, উই ডোন্ট নো দি ডিটেলস অফ দি মোশন। দ্য ডিস্টেন্স ট্র্যাভার্সড বাই এ বডি ইন 1 সেকেন্ড গিভস আস অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য স্পিড অফ দ্য বডি। এই বাসটায় ওই যে 15 মিনিটে গেছে, তার মানে 1 মিনিটে কতটা গেছে, এই কথাটা বললে মোটামুটি একটা ধারণা হয় যে এই গতিতে যাচ্ছে। Here the word distance means actual distance covered by the body or its displacement. এই ডিস্টেন্স কতটার মানে দুরকমই হতে পারে, যে অ্যাকচুয়াল ডিস্টেন্স
যদি সেটা রেক্টিলিনিয়ার ডিস্টেন্স হয় তাহলে দুটোই একই হবে, আর নাহলে যদি কার্ভড পাথ হয় তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা বেশি হবে আর ডিসপ্লেসমেন্টটা তার কম হবে। ফার্স্ট পয়েন্ট স্টার্টিং পয়েন্ট টু এন্ড পয়েন্ট পর্যন্ত তার ডিসপ্লেসমেন্ট কম হবে। When a train or a bus starts moving, its velocity, তার গতিবেগটা গ্র্যাজুয়ালি ইনক্রিজেস, ধীরে ধীরে বাড়ে। বাসে চেপে দেখবে, ট্রেনে চেপে দেখবে, যখন স্টার্ট করছে তখন গতিটা কমই থাকছে, বেগটা কম থাকছে, ধীরে ধীরে গতিবেগটা বাড়ছে। অ্যাজ দি টাইম পাসে, যত সময় এগিয়ে যায় তত বেগটা বাড়তে থাকে। অ্যাট এভরি ইনস্ট্যান্ট দি ভেলোসিটি ইজ গ্রেটার দেন ইটস ভ্যালু অ্যাট সাম আর্লিয়ার টাইম। প্রতি মুহূর্তে তার পূর্ব মুহূর্তের গতিবেগের চেয়ে বাসের বা ট্রেনের গতি বাড়তে থাকছে, মানে গতিবেগ বাড়তে থাকছে, বেগ, ভেলোসিটি। যদি ট্রেন ভেলোসিটি কোনটা বলবো, যে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে, মানে প্রতি ঘন্টায় কতটা গেছে, প্রতি সেকেন্ডে কতটা গেছে, এইভাবে হিসেব করলে যেটা বেরোবে সেটা হলো গতিবেগ বা বেগ, ভেলোসিটি। At every instant the velocity is greater than its value at some earlier time. যে কোনো মুহূর্তে তার গতিবেগ আগের গতিবেগের চেয়ে বেশি। হ্যাঁ, the train or bus is going to stop at a station, আর যখন থামতে চলেছে or a bus stop, its velocity decreases, তার বেগটা তখন কী হয়, কমে আসে। ইট ট্র্যাভার্সেস লেস ডিস্টেন্স ইন 1 সেকেন্ড, তখন সেটা 1 সেকেন্ডে কম দূরত্ব অতিক্রম করে দেন ইট ট্রাভেলড ইন দি প্রিভিয়াস 1 সেকেন্ড। পূর্বের 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছিল থামবার পূর্ব মুহূর্তে, ক্রমশ তার বেগটা যেহেতু কমে কমে আসছে, তাহলে পূর্বের 1 সেকেন্ডে যে যতটা বাস বা ট্রেনটা যতটা দূরত্ব অতিক্রম করেছিল, পরবর্তী 1 সেকেন্ডে সে তার চেয়ে কম দূরত্ব অতিক্রম করছে। So the velocity decreases. When the velocity changes, the change of velocity in 1 second is known as acceleration of the body. যখন ভেলোসিটি চেঞ্জ হয় তখন প্রতি সেকেন্ডে যে চেঞ্জ হয়, প্রতি 1 সেকেন্ডে যে চেঞ্জ হয় সেটাকে বলা হয় অ্যাক্সিলারেশন বা ত্বরণ, বাংলায় বলি ত্বরণ। ধরো তুমি একটা সাইকেলে চড়ে 1 সেকেন্ডে 5 মিটার বেগে চলছিলে, হঠাৎ আকাশে মেঘ দেখে তুমি বুঝতে পারলে যে বৃষ্টি আসছে, তাড়াতাড়ি যেতে হবে, তাহলে বেগ বাড়াতে হবে। তুমি বেগ বাড়িয়ে কী করলে, তুমি আগে কত যাচ্ছিলে, 1 সেকেন্ডে 5 মিটার, এখন 1 সেকেন্ডে 8 মিটার বেগ বাড়ালে। বেগ বাড়িয়ে কী করলে, 1 সেকেন্ডে 8 মিটার। এই বেগটা বাড়াতে কিন্তু তুমি হঠাৎ 5 মিটার বেগে যাচ্ছিলে, সেকেন্ডে 5 মিটার বেগে, হঠাৎ তুমি 8 মিটার পার সেকেন্ড করে দেবে, এটা পারবে না। এটা করতে তোমাকে সময় লাগছে, একটা সময় লাগে, ধরো সেই সময়টা লাগলো 3 সেকেন্ড। Suppose you are riding a bicycle at a velocity of 5 meter per second. Suddenly you saw dark clouds in the sky. You increased your velocity to 8 meter per second in 3 seconds. So now let us calculate it. Your initial velocity was 5 meter per second. After 3 seconds, your final velocity became 8 meter per second. So the change of velocity in 3 seconds equal to final velocity minus initial velocity is equal to 8 meter per second minus 5 meter per second is equal to 3 meter per second. এই যে তুমি বেগটা বাড়ালে 3 সেকেন্ডে, সেটা কি করে ক্যালকুলেট করবে না, তোমার শেষ অন্তিম বেগ যেটা লাস্ট মানে ফাইনাল ভেলোসিটি আর প্রাথমিক বেগ যেটা, তার বিয়োগ করলেই 8 মিটার পার সেকেন্ড মাইনাস 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তুমি কী হারে সেকেন্ডে বেগটাকে বাড়ালে না 3 মিটার পার সেকেন্ড, এই হারে তুমি বেগটাকে বাড়ালে। দ্য চেঞ্জ অফ ভেলোসিটি ইন 1 সেকেন্ড ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। তুমি 3 সেকেন্ডে কতটা ভেলোসিটি পরিবর্তন করলে,
ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি মানে 8 মিটার পার সেকেন্ড মাইনাস 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ডে তুমি 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি পরিবর্তন করলে। দ্য চেঞ্জ অফ ভেলোসিটি ইন 1 সেকেন্ড কত হবে? 3 সেকেন্ডে যদি 3 মিটার পার সেকেন্ড হয় তাহলে 1 সেকেন্ডে কত? 3 মিটার পার সেকেন্ড বাই 3, তার মানে 1 মিটার পার সেকেন্ড। আর নিচে 3 মিটার পার সেকেন্ড আর নিচেরটাও তো সেকেন্ড, 3 সেকেন্ড। দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি কত না? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আরও পরিষ্কার করে দেওয়া উচিত ছিল। তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বাই 3 সেকেন্ড। তাহলে 3 মিটার পার সেকেন্ড মানে 3 মিটার আর সেকেন্ডটা নিচে চলে যাবে, হর হয়ে যাবে। আর হরে ওপরেরটাকে লব বলি আমরা, নিচেরটাকে হর বলি। তাহলে নিচে আছে 3 সেকেন্ড, তাহলে সেকেন্ড ইন্টু সেকেন্ড মানে সেকেন্ড স্কোয়ার। আর ওপরের 3 আর নিচের 3 ভাগ করলে 1 হয়, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগ পরিবর্তনের হার। এই বেগ পরিবর্তনের হারকেই বলা হয় অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এই বেগটা যখন কমে যায় তখন তাকে বলি আবার রিটার্ডেশন, অর্থাৎ মন্দন, বাংলায় বলি মন্দন। সেটা তোমাদের এখানে দেয়নি, তোমাদের ত্বরণ বলেই বর্ণনা করা হয়েছে বা অ্যাক্সিলারেশন বলা হয়েছে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে তুমি যখন বাড়ির কাছাকাছি পৌঁছে গেলে, when you come closer to your house, then you have applied brakes to stop near the door of your home. It takes 2 seconds for coming completely to rest. Now the velocity of your bicycle is zero. At first your velocity was 8 meter per second, I told you. Now your velocity is 0 meter per second after 2 seconds. So the change of velocity in 2 seconds is equal to final velocity minus initial velocity. As in the previous case, final velocity minus initial velocity equal to 0 meter per second minus 8 meter per second equal to minus 8 meter per second. So the change of velocity in 1 second is minus 8 meter per second by 2 second equal to minus 4 meter per second square. That is the change of velocity, that is called retardation or মন্দন বলা হয়। The acceleration is negative here. This is known as negative acceleration or retardation. The acceleration that we have calculated is actually an average. It is an overall calculation for a certain interval of time, not for a specific moment. এটা হচ্ছে গড় বেগের কথা বলা হচ্ছে। এই যে তুমি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছিলে বলা হলো, আবার 8 মিটার পার সেকেন্ড গতি বাড়িয়ে দিলে, এমন নয় যে ওই 8 মিটার পার সেকেন্ডে তুমি ওই বর্ধিত গতিতে তুমি সবসময় দিয়ে এসছো, কখনো ওটা 7.5 মিটার পার সেকেন্ডেও হয়েছে, কিন্তু আমি অ্যাভারেজ ধরছি, অ্যাভারেজ 8 মিটার পার সেকেন্ডে গেলে, সেই জন্য ওই জায়গাগুলোয় অ্যাভারেজ ধরা হয়। নাও ইউ স্টাডি দিস পার্ট অফ দি physical science. This is the initial part of your physics, and try to understand. And if you have any question on this part of this chapter, you may ask the question typed in the WhatsApp in your group.